আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। সো আমি আজকে আবার একটি বিষয় আবার বলবো, আগেও বলেছি, এখন বলি যে আমরা যারা রাজনীতি করি, আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে সমস্যাটি সৃষ্টি হয়েছে, এই সমস্যাটির জন্য যদি আওয়ামী লীগ যে সরকার আছে, সাংবিধানিকভাবে তো এই সরকারটি এখনো বৈধ। সাংবিধানিকভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ এবং সংসদ বহাল আছে। তাহলে এই সরকারকে যদি পুনর্বহাল করতে হয়, কারা পারবে এই সরকারকে পুনর্বহাল করতে? আমি মনে করি, আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি মনে করি আমার রিয়ালাইজেশন থেকে, এবং এটাই সত্য, এটাই বাস্তব, 100% সত্য, এই পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে না। শুধু একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে সরকার হিসাবে, শেখ হাসিনাকে পুনর্বহাল করতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে। সেটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ, তৃণমূল নেতাকর্মীরা। যদি বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীরা, সমস্ত তৃণমূল নেতাকর্মীরা যদি প্রাণ খুলে আন্দোলন করে, তাদেরকে যদি বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাহলে তারা যখন রাজপথে নামবে, তখন এই বিদেশের বাংলাদেশের যত শক্তি বলেন, যত জঙ্গিবাদী শক্তি, যে কোনো শক্তি বলেন, তারা ৭১-এর মুক্তিযুদ্ধের মতো পালিয়ে যাবে। আমি আপনাকে নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, যে এই তৃণমূলের নেতাকর্মীরা যখন জেগে উঠবে, তখন এই বাংলাদেশে কোনো অপশক্তি টিকে রাখতে পারবে না। সো এই মুহূর্তে আমাদের যেই 3টি ফরম্যাট আছে, সেই 3টি ফরম্যাটের মধ্যে যেমন প্রধান 1 নম্বর ফরম্যাট হচ্ছে যে কোনো সময় আগামী 4.5 বছরের ভিতরে যদি যে কোনো সময় সরকার পুনর্বহাল হতে পারবে, যে কোনো সময়, যখনই পুনর্বহাল হবে তখনই বৈধ, কারণ এটি নির্বাচিত 5 বছরের জন্য একটি নির্বাচিত সরকার। আর সুৎখোর মহাজন ইউনুসরা যে বসে আছেন, এটি হচ্ছে তারা জোর করে, জবরদখল করে, ডাকাত, ধরেন আপনার বাড়িতে ডাকাত গেল, জোর করে আপনাকে বের করে দিয়ে সব দখল করে নিয়ে গেল। এই সুৎখোর মহাজন হচ্ছে একজন ডাকাত, সে জোর করে তার লোকজন দিয়ে, জঙ্গিবাদী লোকজন দিয়ে দখল করে বসে আছে। তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তার কোনো আইনি ভিত্তি নেই। যে কোনো সময় সে, এই তৃণমূল আওয়ামী লীগ এবং জনগণ যখন জেগে উঠবে, যে কোনো সময় সে এই ডাকাত পালিয়ে যাবে, আমেরিকাতে চলে যাবে। তো তাহলে এই প্রথম ফরম্যাটের মধ্যে যে তিনটা ফরম্যাটের মধ্যে অন্যতম যে প্রথম ফরম্যাটটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে সরকার পুনর্বহাল। দ্বিতীয় হচ্ছে যে হয়তো আন্দোলন করে আমাদেরকে ইউনুসকে হটানো লাগতে পারে। তৃতীয় হচ্ছে যে ইলেকশনে যাওয়া। সো এই 3টা ফরম্যাটের যে কোনো ফরম্যাটে আলোচনা করেন, যে কোনো ফরম্যাট বাস্তবায়ন করতে হলে কে বাস্তবায়ন করবে? বাংলাদেশে এটা একমাত্র তৃণমূল আওয়ামী লীগ, যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, যারা দলকে ভালোবাসে, দলের জন্য কিছু চায় না, তারা এটা বাস্তবায়ন করতে হবে। তো তাই আমি বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আপনাদেরকে খারাপ ভাষায় বলি না, অনুরোধ করি, 2 হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে। আমি বিশ্বাস করি যে ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। জোর করে, জবরদস্তি করে, আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, আলটিমেটাম দিয়ে হয় না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আপনাদের মন থেকে ভালোবেসে শেখ হাসিনার সৈনিকদের, বঙ্গবন্ধু সৈনিকদের, তৃণমূল আওয়ামী লীগদের বাঁচান, তাদের একটু পাশে দাঁড়ান, এই দুর্দিনে তাদের খোঁজ খবর নেন, তাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করুন। আমি একটি গল্প আগেও বলেছি, আবার এই গল্পটি বলছি, শুধু জাস্ট এটা রিয়ালাইজেশন করার চেষ্টা করবেন যে আমরা কেন পারবো না। গল্পটা হচ্ছে, আমি আবার বলি, যে বাংলাদেশে একজন প্রখ্যাত বাউল সম্রাট ছিল। সেই বাউল, তার নাম ছিল আব্দুর রশিদ সরকার। তো আব্দুর রশিদ সরকার গান বাজনা করত, সেই জন্য প্রতিবেশী তাকে পছন্দ করতো না। পছন্দ না করে তার সাথে শত্রুতার জেরে তার বাচ্চাটাকে মেরে ফেলে। তো তার বাচ্চাটাকে মেরে ফেলার পরে এখন যে আসামি, সে তো বাড়ি ছাড়া, সে বাড়িতে আসতে পারে না। তো আব্দুর রশিদ সরকার ঢাকায় একজন পীরের কাছে মুরিদ ছিল, পুরান ঢাকাতে সেই পীর থাকতো। তো আব্দুর রশিদ সরকারের মেয়েকে যে খুন করেছে, সেই খুনি ওই পীরের কাছে গিয়ে মুরিদ হয়। মুরিদ হওয়ার পরে একদিন ওই খুনি
আসামি পীরের কাছে কেন্দে কেন্দে বলতেছে যে বাবাজি, আমি তো একটা বিশাল ভুল করেছি, আমার জীবন আজকে বিপন্ন, আমার পরিবার আজকে বিপন্ন, আমি কি করতে পারি? তো বাবাজি বলল যে তুমি কি ভুল করেছো? তো বলল যে আমার পার্শ্ববর্তী আব্দুর রশিদ সরকার যে ছিল বাউল, তার মেয়েকে আমি মেরে ফেলেছি, এখন আমি হত্যা মামলার আসামি, আমি যদি এটা রায় হয় তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে বা যাবজ্জীবন জেল হয়ে যাবে, আমার পরিবারটি বিপন্ন হবে, আমি বিপন্ন হব, বাবাজি আমি এখন কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারি? তখন সাথে সাথে বাবাজি আব্দুর রশিদ সরকারকে কল করলেন, আব্দুর রশিদ সরকারকে ডেকে আনলেন, ডেকে বাসায় আনলেন, এনে আব্দুর রশিদ সরকারকে বললেন, আচ্ছা রশিদ সরকার, তোমার মেয়েকে কি কেউ খুন করেছে? হ্যাঁ। রশিদ সরকার বলল যে হ্যাঁ, খুন করেছে। তুমি কি করেছো? মামলা করেছো? যে হ্যাঁ, আমি মামলা করেছি। আচ্ছা রশিদ সরকার শোনো, আমি তোমার কি হই? রশিদ সরকার বলল যে গুরুজি আপনি আমার বাবা। আচ্ছা তুমি আমার কি? গুরুজি বলল যে আমি আপনার সন্তান। রশিদ সরকার বলল আমি আপনার সন্তান। তখন গুরুজি বলল, বাবাজি বলল, আমার কাছে যে মুরিদ হয়েছে সে তোমার কি হয়? তো রশিদ সরকার বলল যে সে আমার পীর ভাই। তাহলে গুরুজি বলল তাহলে সেও তো আমার সন্তান। তখন রশিদ সরকার যে জি সে আমার সন্তান। তাহলে সে তোমার কি হয়? তখন রশিদ সরকার বললে যে উনি আমার উকিল, উনি আমার পীর ভাই হন। তখন গুরুজি বলল, আচ্ছা তুমি কি চাও যে তোমার পীর ভাই, তোমার বাবার সন্তান জেলে থাকুক, তার পরিবারটা ধ্বংস হয়ে যাক, সে সারা জীবন কষ্টে থাকুক, এটা তুমি চাও? যে তখন বলল যে না বাবা, আমি তো এটা চাই না। রশিদ সরকার, তুমি যদি এটা না চাও, তোমার মেয়েকে যে হত্যা করেছে, তোমার মেয়েকে যে খুন করেছে, সে আমার কাছে মুরিদ হয়েছে, সে তার অন্যায় স্বীকার করেছে, ভুল স্বীকার করেছে, সে আমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার কাছেও সে ক্ষমা চাই, তাকে যদি তোমার পীর ভাই মনে করো তাহলে তুমি তাকে মাফ করে দাও। রশিদ সরকার সাথে সাথে পীরের পায়ে ধরে সালাম করে, পীরের পায়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, বাবাজি আমি সব কিছু মাফ করে দিয়েছি, আপনি আমার পীর, আপনি আপনার কাছে আমার জীবন যৌবন সব কিছু সঁপে দিয়েছি, আপনি যখন বলেছেন তখন আমার আর কোনো দুঃখ বেদনা কষ্ট নেই, আমি তাকে মাফ করে দিয়েছি, আজ থেকে তাকে মাফ করে দিলাম। সাথে সাথে তাকে মাফ করে দিয়ে দুই যে খুনি এবং রশিদ সরকার দুইজনে গলায় গড়াগড়ি করে কান্নাকাটি, হাউমাউ করে কান্নাকাটি করতে থাকলো, একজন আরেকজনকে ভাই বলে, আপন ভাই বলে, পীর ভাই বলে সম্বোধন করে গলায় ধরে কান্নাকাটি করে মাফ করে দিল। এটা হচ্ছে মহাব্বত, এটা হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের মহাব্বত। যদি আপনি আপনার ভাইকে, পীর ভাইকে মহাব্বত করতে পারেন, যদি আপনার দলীয় ভাইকে মহাব্বত করতে পারেন, তাহলে আপনার মেয়ে হত্যাকারীকে খুন করে দিয়ে তার পাশে দাঁড়াতে পারবেন। সেটা হচ্ছে মহাব্বত, ভালোবাসা। সো তাই আমি বলি, আজকে যারা আওয়ামী লীগের এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, বড় বড় নেতারা আছেন, আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, সরকার পরিচালনা করেছেন, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে, এদেশের বাংলার জনগণ, যারা বাংলাদেশের জনগণ যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে, তারা আপনাদের সবার ভাই। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা হলে আমরা তার সন্তান। তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে সবাই আপনাদের ভাই। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে আমাদের বোন। বাংলাদেশের শেখ হাসিনাকে যারা বোন মনে করে, সকল নেতাকর্মী আপনাদের বোন। তো আপনারা যদি আব্দুর রশিদ সরকারের মতো এরকম সত্যিকারের বোন হয়ে থাকেন, সত্যিকারের ভাই হয়ে থাকেন, সত্যিকারের বঙ্গবন্ধুর জাতির পিতার আদর্শিক সন্তান হয়ে থাকেন, তাহলে আপনারা নিজে পোলাও কুরমা খাবেন, নিজে সুখে থাকবেন, নিজের ছেলেকে বাড়ি গাড়ি কিনে দেবেন, বিদেশে রাখবেন, নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, নিজের সন্তানের জন্য এত কিছু করবেন। আর বঙ্গবন্ধুর সৈনিকেরা বাংলাদেশে না খেয়ে মরবে, বঙ্গবন্ধুর সৈনিকেরা কষ্ট করবে, সেটি আপনারা বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করবেন, শেখ হাসিনার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন। শেখ হাসিনা আমাদের বোন। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা যদি বঙ্গবন্ধুকে এদেশের জাতির পিতা মনে করি, তাহলে বঙ্গবন্ধুর কন্যাকে আমাদের এদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করা এটা আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে, রক্ত দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে এই দেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার ভাইয়েরা। সো তাই আমি আপনাদের কাছে বলবো, প্লিজ আপনাদের কাছে দুই হাত ধরে অনুরোধ করব,
এই নেতাকর্মীরা এখনো বাংলাদেশে অবহেলিত। সারা বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মেসেজ, ফোন কল আসছে, তাদের খবর নেওয়া হচ্ছে না। তারা কষ্টে আছে, তাদেরকে একটু প্লিজ খোঁজ খবর নেন, তাদের পাশে দাঁড়ান। এটা বেশি কিছু না, এটা আপনাদের পক্ষে সম্ভব। যেসব নেতাকর্মী আছে আজকে দিক বিদিক ছুটাছুটি করছে কোনো দিক নির্দেশনা না পেয়ে, তাদেরকে একটু ফোন করেন, একটু ফোন করে খোঁজ খবর নেন, তাদেরকে গাইডলাইন দেন, তাদেরকে একটু সাহস দেন। এলাকা ভিত্তিক যেসব আওয়ামী লীগের দুর্বল কর্মীরা আছে, সেই দুর্বল কর্মীদেরকে যারা এলাকা ভিত্তিক অন্য অন্য প্রভাবশালী তাদেরকে অত্যাচার নির্যাতন করছে, তাদেরকে একটু সাহস দেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে খোঁজ খবর নেন, তাদেরকে একটু আইনি সহায়তা দেন, তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন। যাদের ছোট ছোট অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোট ছোট ব্যবসা বাণিজ্য ছিল, এটাই ছিল তাদের একমাত্র অবলম্বন, এটাই ছিল তাদের একমাত্র বেঁচে থাকার সম্বল। কারণ তারা কোনো বাংলাদেশ থেকে কোনো কিছু করতে পারেনি, দুর্নীতি করেনি, তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আজকে সেই সম্বলটুকু আজকে তাদের শেষ, তাদের সেই ব্যবসাটুকু আজকে ভেঙে চুরে দিয়েছে, দখল করে নিয়েছে। তাদের শেষ অবলম্বনটুকু তারা এই দখলদার বাহিনী দখল করে নিয়েছে। তাদেরকে একটু খোঁজ খবর নেন, যেন তারা যেন ব্যবসাটা পুনর্বহাল করতে, ব্যবসাটা যেন আবার চালু করতে পারে, ব্যবসাটা যেন করতে পারে, তাদের পরিবারের মুখে যেন দুটো বাদ দিতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দেন। আপনারা সবাই পারেন, আমি তো জানি ভাই। আমি তৃণমূলের একজন 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 9 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। একদম তৃণমূলের রুট লেভেলের সব লোকজন চিনি, আওয়ামী লীগের নেতাকর্মী প্রত্যেকটি লোকজনকে আমি চিনি, জানি কার কি আছে, কার কি করার সক্ষমতা আছে সেটা আমি জানি না। আপনারা পারেন এই কাজটি করতে, 100% না 500% এই কাজটা আপনারা করতে পারেন, করুন প্লিজ। আপনারা বাংলাদেশে কত 5ই আগস্টে কত অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে আহত করা হয়েছে, তাদেরকে কেউ নিহত হয়েছেন। আজকে তাদের পরিবারগুলো কোথায়, কিভাবে তাদের পরিবারগুলো আছে, তারা কোথায় চিকিৎসা নিচ্ছে, তাদের খোঁজখবর কে নিচ্ছে, তারা ভালোভাবে চিকিৎসা পাচ্ছে কিনা, এই খোঁজখবরগুলো আপনারা নিতে হবে। আপনারা দায়িত্ব নিয়ে এলাকাভিত্তিক এই খোঁজখবরগুলো নিতে হবে। পরিবারের খোঁজখবরগুলো নেন, পরিবারগুলোকে কিভাবে আছে, খেতে পারছে কিনা। অনেকে খুব কষ্টে দিন যাপন করছে, কালকে কি খাবে, আজকে কি খাবে, সেই সক্ষমতাটুকু অনেকের নেই। ছাত্রলীগের নেতাকর্মীরা যারা আছে, তারা ঢাকা শহর যারা আছে, যারা হলে ছিল, ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো, তারা আজকে নতুন জায়গায় মেস নিয়ে, বাসা বাড়ি নিয়ে, ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, কিন্তু তাদের সেই সক্ষমতা নাই। তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আগামীকাল কিভাবে তারা বাসা ভাড়া দিবে, আগামীকালকে কিভাবে তারা খাবে, সেই সক্ষমতাটুকু তাদের নাই। তাদের পাশে আপনারা যদি না দাঁড়ান, তাহলে বঙ্গবন্ধুর আদর্শের সাথে আপনাদের বেইমানি করা হবে, শেখ হাসিনার সাথে আপনারা বেইমানি করবেন। এখন যারা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আছে, যারা বাড়ি ছাড়া, বিভিন্ন কারণে হামলা মামলার ভয়ে বাড়ি ছাড়া, বিভিন্ন জায়গায় পলাতক আছেন, বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিয়ে আছেন, তাদের অনেকের বাসা ভাড়া দেওয়ার মতো সক্ষমতা নাই, ক্ষমতা নাই, তাদের খাওয়ার খরচ দেওয়ার মতো সক্ষমতা নাই। তারা কি দুঃখে দুঃখে মরবে, তারা কি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে? তাদেরকে ছাড়া তো আপনি সরকার মন্ত্রী হতে পারবেন না, তাদেরকে ছাড়া আপনি এমপি হতে পারবেন না। আপনি যদি বেঈমান মুনাফেক না হন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন, এক্ষুনি তাদের খোঁজ খবর নেন। আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসা থেকে বলছি, বাট অন্যভাবে বললে আপনারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, হ্যাঁ প্রতিপন্ন হবেন। তাই আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, ভালোবাসার জোর হচ্ছে যে কোনো অন্য জোরের চাইতে পাওয়ারফুল। তাই আপনাদেরকে ভালোবেসে বলছি, অনুরোধ করছি, অন্য পথে আমাদেরকে হাঁটাবেন না প্লিজ। তারপরে হচ্ছে এখন যারা অসংখ্য নেতাকর্মী মামলায় জড়িয়ে আছে, মামলায় পড়ে গেছে, যখন যাকে যেভাবে ইচ্ছে সেভাবে এলাকার মধ্যে মামলা দিচ্ছে, অপদস্থ করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আপনারা আমাদেরকে দলীয় উকিলগুলো দিয়ে আইনজীবী নিয়োগ করে তাদেরকে আইনি সহায়তা দেন। তাদের পরিবারগুলো যারা জেলে চলে গেছে, তাদের পরিবারগুলো কিভাবে আছে, পলাতক আছে, তাদের পরিবারগুলোকে না খেয়ে মরবে, তাদের পরিবারের একটু খোঁজখবর নেন। সেই কাজটা তো আপনারা করতে পারেন, করার মতো সক্ষমতা আপনাদের আছে। তারপরে কেউ মারা গেলে, আপনারা কেউ যদি মারা যায়, অনেক নেতাকর্মী মারা গিয়েছে, আজকে তাদের সে ছিল পরিবারের একমাত্র অবলম্বন। আজকে যারা মারা গেছে তাদেরকে হারিয়ে তাদের পরিবারগুলো দিশেহারা, তাদের অবস্থা কি হবে? আমি বলবো
যারা মারা গিয়েছে তাদেরকে বলবো অন্তত পক্ষে তাদেরকে, যে পরিবারগুলো মারা গেছে তাদেরকে বড় অ্যামাউন্টের একটা সহযোগিতা করার জন্য, যেন তারা হাত পাততে না হয়, তারা নিগৃহীত হতে না হয়। যারা মারা গেছে তাদের পাশে যদি আমরা বড়ভাবে দাঁড়াতে না পারি, অন্ততপক্ষে তাদেরকে 1 কোটি টাকা আপনার ক্যাশ দেন দলের পক্ষ থেকে। 1 কোটি, যে সংশ্লিষ্ট এলাকার এমপি আছেন, আপনি তার পরিবারকে 1 কোটি টাকা দিয়ে দেন, সে ব্যাংকে রেখে এফডিআর করে সে তার পরিবারটা চলবে। নয়তোবা এইখান থেকে দৃষ্টান্ত নেবে, অন্যরা দৃষ্টান্ত হিসাবে এটাকে দেখবে যে দেখ এমুক মারা গেছে, তার কি হয়েছে, দল থেকে মারা গেছে, তার পরিবার না খেয়ে মরছে, তখন অন্যরা আসবে না, নিরুৎসাহিত হবে। তাই আমি বলবো আপনাদেরকে 2 হাত জুড়ে, সর্বশেষে আপনাদেরকে 2 হাত জুড়ে আবারও আপনাদেরকে ভাই হিসেবে, আপনাদেরকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি, প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আমাদের ভাই মনে করি, আপনাদেরকে আমরা অভিভাবক মনে করি। আপনাদের কাছে 2 হাত জুড়ে অনুরোধ করছি, প্লিজ আপনারা আমার ভাই, আপনারা আমাদের কলিজার ভাই, আমাদের এই ভাইদের পিছনে দাঁড়ান, বোনদের পিছনে দাঁড়ান, অসহায় নেতাকর্মীদের পিছনে দাঁড়ান, তাদের খোঁজ খবর নেন, তাদেরকে সংগঠিত করুন। আমরা আপনাদের জন্য, আমরা আপনাদেরকে আবার এমপি বানাবো, মন্ত্রী বানাবো এই দেশে। এই সরকার পুনর্বহাল করবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আপনারা খোঁজ খবর নেন। আর যদি কন্টিনিউয়াসলি এভাবে যদি করেন, তাহলে আমরা বাধ্য হব অন্য পথে হাঁটতে। তাই অন্য পথে হাঁটাবেন না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, মঙ্গল কামনা করি। আপনাদেরকে ইনশাল্লাহ আবার মন্ত্রী বানাবো, সংসদে বসাবো। মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আমরা তৃণমূলের কর্মীরা প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করবো ইনশাল্লাহ। আমরা তৃণমূলের কর্মীরা ইনশাল্লাহ। আমাদের বঙ্গবন্ধুর কন্যা, আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তার কন্যা আমাদের বোন। তার কিছু হলে আমরা রক্ত দিয়ে, আমাদের রক্তের উপর দিয়ে তার কিছু হতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এখনই আপনারা তাদের খোঁজ খবর নেওয়া শুরু করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।